নতুন ক্লাস বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে লেখক পরিচিতি আছে, তারপরে আমাদের এখানে টোটাল চ্যাপ্টারটা দেওয়া, শব্দার্থ, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী। যেহেতু নতুন সিলেবাস হয়েছে, আমাদের লেকচার শিট আসতে একটু সময় লাগবে। আমরা এর আগে হচ্ছে আমাদের ক্লাস যথাযথ সম্ভব কন্টিনিউ করব। তো আমাদের আগে আমরা যেটা পড়েছিলাম, বিড়াল পড়েছিলাম, তো ওখান থেকে আমরা হচ্ছে একটু লেখক পরিচিতিটা পড়তে চাই। আমাদের লেখক পরিচিতিগুলো এরকম হবে, ঠিক আছে? এইরকম ক্যাটাগরি লেখক পরিচিতি হবে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো আমরা লেখক পরিচিতি এখানে দেখো, বিড়ালের কি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894। ওনার জন্ম কত সালে? রেসপন্স দিও তাড়াতাড়ি। বলি জন্ম কত সালে? ছাব্বিশে জুন 1838। জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। আমাদের পিতা হচ্ছে ওনার যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার উপাধি হচ্ছে সাহিত্য হ্যালো সম্রাট। দাদা, হ্যাঁ দাদা, নেটটা প্রবলেম করছে। ওকে, রেসপন্স দিও। ওনার উপাধি কি? কি আমি বলবো? বলো, সমস্যা নেই। সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট। তারপরে আসো, ওনার ছদ্মনাম কি? কমলাকান্ত। আমরা না বিড়াল পড়েছি। না, এটা আমরা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখক পরিচিতিটা পড়তেছি। লেখক পরিচিতি তো একই, লেখক পরিচিতি তো আর চেঞ্জ হবে না। ও আচ্ছা। তারপরে আসো, পরিচিতি কি ছিল ওনার? উনি বাংলা সাহিত্যের কি ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত সার্থক উপন্যাস রচয়িতা। ওকে, এবং সেকেন্ড? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের 1858 এর একজন। পেশা ডেপুটি ম্যাজিস্ট্রেট। এ চাকরি সূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। ওকে, সাহিত্যিক স্বীকৃতি। হ্যাঁ বাংলা উপন্যাসের জনক, যুগন্ধর সাহিত্য সম্রাট। আচ্ছা, সাহিত্য চর্চা যুগন্ধর শুরু। সাহিত্য সম্রাটটা কি? যুগন্ধর সাহিত্য সম্রাট মানে তিনি যুগের শ্রেষ্ঠ সাহিত্য সম্রাট ছিলেন। নেক্সট। সাহিত্য চর্চা শুরু 1852 সালের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। গ্রন্থ সংখ্যা, মোট গ্রন্থ 34টি, যার মধ্যে উপন্যাস 14টি। প্রথম উপন্যাস, ইংরেজি ভাষার রচিত উপন্যাস রাজমোহনস ওয়াইফ 1854। প্রথম বাংলা উপন্যাস, দাদা নিচে দেখা যাচ্ছে না। ওকে, নিচে আসো। আরেকটু। প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। বাংলা সাহিত্যে প্রথম সার্থক বা প্রকৃত উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। বাংলা সাহিত্যে প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডলা 1866। উপন্যাস রচনায় বঙ্কিম প্রভাবিত হয়েছিলেন ইংরেজ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট কর্তৃক। মোট উপন্যাস 14টি। বঙ্কিমের উপন্যাসসমূহ রোম্যান্স আশ্রয়ী। দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিরোধী উপন্যাস ইসমাইল হোসেন সিরাজি রচিত রায়নন্দিনী উপন্যাস। এটার মানে কি? আচ্ছা, বিরোধী উপন্যাসটা কি জিনিস? বিরোধী উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের যেই মানে কনসার্নটা ধরে রাখা হয়, ওই উপন্যাসের বিরোধী বা ওই উপন্যাসের অপোজিট উপন্যাস ছিল তোমার এই রায়নন্দিনী উপন্যাস। দুর্গেশ নন্দিনীর কনসেপ্টটা কি ছিল, বেসিকটা কি ছিল? দুর্গেশ নন্দিনীর কনসেপ্টটা বলতে কি, দুর্গেশ নন্দিনীর ছিল ধরো হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থার যে মানে ধারা চিন্তা ভাবনা, হ্যাঁ, এই চিন্তা ভাবনাকে হচ্ছে ধরো বিপরীত ধরে বা মানে করে প্রথাগত নিয়ম যা ছিল ওইটাকে ধরে আমাদের মানে এই উপন্যাসটা তোমার লিখছিল দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? এবং দুর্গেশ নন্দিনীর মধ্যে হচ্ছে তিনি এই আর মানে কি জানি এটাকে বলে, যে একটা ওই মানে রাজা রাজরাদের যে ঘটনা ছিল এবং রাজাকে তার প্রেমের সাথে মিলিয়ে সমাজের পরিবর্তে মানে সমাজে যে উচ্চ বংশের যে প্রেম হয়
ওই রকম একটা ঘটনা হচ্ছে এটার মধ্যে দেওয়া হয়েছিল, মানে প্রহসনের ন্যায় বিচার করে, তারপরে হচ্ছে মানে কিছুটা উচ্চ ন্যায় উচ্চ মর্যায়ের কথাবার্তা। তো ওখানে কনসেপ্টটা ছিল এরকম যে আমাদের দুর্গেশ নন্দিনীতে শেষ ভাগে উড়িষ্যার যে অধিকার, ওই অধিকারে কেন্দ্র করে মুঘল আর পাঠানের সংঘর্ষে, মুঘল আর পাঠান কার কার বলছে, মুঘল আর মুঘল পাঠানের পাঠান। মুঘল আর পাঠানের সংঘর্ষকে নিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী ছিল। এখন ওই দুর্গেশ নন্দিনীর যে অপোজিট মানে হইতাছে রায় নন্দিনী, রায় নন্দিনীর মধ্যে করা হয়েছিল কি, এই যে দুর্গেশ নন্দিনী, এই দুর্গেশ নন্দিনীর মধ্যে মানে পাঠান সেনাপতি হচ্ছে দেখানো হয়েছে যে মানে উনি জয়লাভ করেন, কিন্তু রায় নন্দিনীর মধ্যে দেখানো হয়েছে যে এর অপোজিট সাইড, মানে জিনিসটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদের মতো। বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে বিভীষণ যেমন মানে বিভীষণের দিক থেকে সে রামের দিক থেকে কারেক্ট, মেঘনাদ মেঘনাদের দিক থেকে কারেক্ট। এখন মাইকেল মধুসূদন দত্ত কি করছিল, সে মেঘনাদের সাইড হইয়া কথা বলছিল, ঠিক আছে, দ্যাটস ওয়াই যখন সে মেঘনাদের সাইড হয়ে কথা বলছিল আমাদের সবাইয়ের কাছে মেঘনাদই ভালো লাগছে। কিন্তু যদি চিন্তা করো আমরা রামের সাইড হয়ে কথা বলতাম তাহলে আমাদের কাছে রাম ভালো লাগতো না, লাগতো কিনা? হ্যাঁ। এটাই হচ্ছে তোমার অপোজিট ডিরেকশন, একজন একরকম ভাবে বলে, বুঝতে পারছি? জি। ওকে, বাকিরা রেসপন্স করো যদি বুঝো। নেক্সট যাও, উল্লেখযোগ্য উপন্যাস। উল্লেখযোগ্য উপন্যাস: দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের হুইল, ইন্দিরা, যুগালাঙ্গুরীয়, আনন্দমঠ, চন্দ্রশেখর, রাধারানী রাধারানী, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী, রাজসিংহ। বিখ্যাত প্রবন্ধ: লোকরহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর, সাম্য, বঙ্গদেশের কৃষক, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন। প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস, 1856। প্রতিষ্ঠা সম্পাদক বঙ্গদর্শন, 1872 নামক বিখ্যাত সাহিত্য পত্রিকা। বঙ্কিমের আদর্শ প্রচারকারী বলো। উপন্যাস 3টা: হ্যাঁ, 3টা। আনন্দমাঠ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, সীতারাম। দেবী চৌধুরানী, বাং- সীতারাম। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক বাক্য পথিক তুমি পথ হারিয়েছ, এটি কপালকুণ্ডলের অন্তর্গত। ওকে, আর প্রথম প্রথম শিল্প সম্পদ শিল্পসম্মত উপন্যাস উপন্যাস হচ্ছে রচয়িতা বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। মৃত্যু 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দ, কলকাতায়। আচ্ছা, এরকম করে দিয়ে দিলে আমাদের পড়তে সুবিধা, আমাদের মনে রাখতে সুবিধা। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ দাদা আমি গ্রন্থ। যদি রেসপন্স না করি তাহলে বুঝবে আমার এখানে নেটের প্রবলেম। বুঝছি। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থের নাম মনে রাখার সহজ উপায় কি? সাধক বিবি বল বিক্রি, এটা দিয়ে আমরা কিভাবে বুঝাই? দেখো, প্রবন্ধ গ্রন্থের নাম মনে রাখার উপায় সাধক বিবি বল বিক্রি। আচ্ছা, এটা কিভাবে? সা দিয়া হচ্ছে সাম্য, ধ দিয়া হচ্ছে ধর্মতত্ত্ব, ক দিয়া হচ্ছে কমলাকান্তের দপ্তর, বিবি হচ্ছে বিবিধ প্রবন্ধ, তারপরে বল বিক্রি হচ্ছে ব দিয়া বঙ্গদেশের কৃষক, আর বি দিয়া বিজ্ঞান রহস্য, আর লাস্টের ক্রি দিয়া কৃষ্ণ চরিত্র। এটা হচ্ছে সাধক বিবি বল বিক্রি, বুঝতে পারছি? ওকে, নেক্সট যাই। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আচ্ছা, এটা কি? 14টি উপন্যাস একটি মাত্র লাইনে সীমাবদ্ধ। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আচ্ছা, এখানে রা দিয়া কি? রা দিয়া হচ্ছে রাজসিংহ, ঐতিহাসিক উপন্যাস। সি দিয়ে সীতারাম, সর্বশেষ উপন্যাস। আন দিয়ে আনন্দমঠ, ঐতিহাসিক উপন্যাস। ক দিয়ে কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। বি দিয়ে বিষবৃক্ষ, সামাজিক উপন্যাস। রা দিয়ে রাধারানী, ই দিয়ে ইন্দিরা, ক দিয়ে কৃষ্ণকান্তের উইল, তারপরে দ দিয়ে দুর্গেশ নন্দিনী, ম দিয়ে মৃণালিনী, দেবী দিয়ে দেবী চৌধুরানী, র দিয়ে রজনী, চন্দ্র দিয়ে চন্দ্রশেখর, আর যুগ দিয়ে যুগলাঙ্গরীয়। এটা হচ্ছে 14টি উপন্যাস একটি মাত্র লাইনে সীমাবদ্ধ। ঠিক আছে, রাশি আন কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। এটা কি বুঝছি নাকি বুঝি নাই?
হ্যালো, ইউ নিড টু রেসপন্স। না, তোমরা বুঝতে পারলে তো বলতে হবে, ক্লাসের মধ্যে থাকলে তো কথা বলতে হবে। আমরা কি এটা বুঝতে পারছি? সব মিউট করে পয়সা থাকলে তার ক্লাসে থাকা লাভ নেই। কি বুঝতে পেরেছি। ওকে, আমরা এখন মেইন টপিকে যাই। আগে আমরা শব্দার্থ করব। ওকে, যশ শব্দের অর্থ কি? হ্যালো, যশ শব্দের অর্থ কি? আমি তো এখানে দেখতেছি সাদিয়া আছো, মুশফিক, রাশেদ। সুখ্যাতি, সুনাম, কীর্তি। ওকে, লোকরঞ্জন। আচ্ছা, অন্য কেউ বলুক, শুধু আমি একাই বলছি। সেটাই তো আমি না থিঙ্ক করতেছি, বাকিরা কেউ কথা বলতেছে না কেন? এটা একটা রেসপন্স করতে হবে না? তুমি যখন একটা ক্লাসে থাকবা ইউনিট টু রেসপন্স, তাহলে না ক্লাসটা তোমার ভালো লাগবে না। তো একবার শুনতেছো শুনতেছো কই যাইতেছো। লেট মি রিড ফর ইউ। লোকরঞ্জন হচ্ছে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। ধর্মবিরুদ্ধ হচ্ছে নীতি বা নৈতিকতার বিরোধী। কোটেশন হচ্ছে তোমার উদ্ধৃতি, অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার। অলংকার হচ্ছে তোমার ভূষণ, প্রসাধন বা শোভা বোঝায়। ভাষার যখন মাধুর্য বা উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ বোঝায়। ব্যঙ্গ মানে হচ্ছে পরিহাস, বিদ্রুপ বোঝায়। কদাপি মানে কখনো কোনো কালে বোঝায়। বাঙ্গালা মানে বাংলা। 19 শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে বাঙ্গালা বলে লেখা হতো। শব্দটির পরিবর্তন হয়েছে এরকম: বাঙ্গালা, তারপর বাংলা, তারপর বাংলা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি। পাঠ পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 19 শতকীয় বাংলায় অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। 19 শতকীয় মানে কি? সে হচ্ছে 1800 থেকে 1899, এটাকে 19 শতক বলে। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। খেয়াল রেখো, প্রচার পত্রিকা, 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামের অন্তর্গত গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এই যে আমরা এখানে প্রবন্ধ পড়ে এসেছি না, বিখ্যাত প্রবন্ধ, এই যে বিবিধ প্রবন্ধ, বিবিধ প্রবন্ধের মধ্যে এটা অন্তর্গত হয়। সাধুদিতিতে লেখা নেটওয়ার্কের একটা প্রবলেম ছিল, আমরা যাই পরে। দেখো, সাধুদিতিতে লেখা এই প্রবন্ধটি সাধুদিতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্ব অসাধারণ। আচ্ছা, চিন্তার মৌলিকত্ব অসাধারণ এই মানে কি? এর মানে হচ্ছে যে এই প্রবন্ধটা সাধুরীতিতে লেখা হয় এবং এটা আকারে ছোট হলেও এটার চিন্তার মৌলিকত্ব মানে যখন একটা চিন্তা হয়, তোমার যখন একটা কনসেপ্ট থাকে, এটার মৌলিকত্ব থাকে। মৌলিকত্ব মানে হচ্ছে তোমার মধ্যে যে মানে একটা জেনুইন কনসেপ্ট, অনেক সময় থাকে মিক্স একটা কনসেপ্ট, এমন না, এটা জেনুইন কনসেপ্ট তোমার। তো চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটিতে রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন, মানে সব সময়ের জন্য এই প্রবন্ধটিতে একটা আবেদন রয়েছে। আবেদন থাকা মানে হচ্ছে এই প্রবন্ধটির দাম রয়েছে, যদি আমরা সঠিক বাংলায় বলি, মানে খাস বাংলায় বলি। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে দিয়ে উপস্থাপন করেছেন, তার প্রতিটি বক্তব্যই হচ্ছে পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। তুমি যদি লেখলা শুধু ফেমাস হওয়ার কারণে, এমন না। তোমার লিখতে হবে মানুষের কল্যাণের সাধনে কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি, নৈতিকতা বিরোধী এবং পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা তোমার অবশ্যই বাঞ্ছনীয়। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যে তিনি বলতে চেয়েছেন, নতুন লেখকরা কিছু যদি লিখে, যদি তাৎক্ষণিকভাবে না ছাপায় কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। ঠিক আছে, মানে তথ্যকনক না ছবে যদি তুমি যদি এটার হচ্ছে মানে ক্রিটিসাইজের জন্য ওয়েট করো, সমালোচনার জন্য ওয়েট করো, তাহলে ওই লেখাটি তোমার আরো সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সেই বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, যেমন উচিত নয়, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেন। এখন তোমার মনে করো যে সালমান মুক্তাদির, সে বই লেখা ফেলছে, ঠিক আছে, খারাপ না, বাট সে যদি এমন কিছু লিখতো যেটা সে জানে না, এখন ওইটা হইতাছে, মানে ওইটা লেখাটা যেমন ভুল,
তেমনি তুমি মানে তুমি জানো কিন্তু তুমি বিদ্যা জাহির করতেছো আমি অনেক পারি অনেক পারি, ওইরকম লেখাও ভুল। অনুকরণ বৃত্তিকেও দূষণীয় বলেছেন। অনাবশ্যক ভাবে লেখার ষষ্ঠ বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য না। অনুকরণ বৃত্তি মানে নকল করবা না, এবং শুধুই কোনো জায়গায় আবশ্যক না এরকম ভাবে লেখার ষষ্ঠ বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারল্যকেই তিনি সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। মানে সরলতাকে তিনি তার সব অলংকারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন, মানে বস্তুনিষ্ঠার উপর তিনি গুরুত্ব আরোপ দিয়েছেন। এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। ঠিক আছে, নতুন লেখকরা বঙ্কিমচন্দ্র মানে যে গল্পটা লিখেছেন বা প্রবন্ধটা লিখেছেন এটা পরামর্শ যদি মান্য করে মানে মেনে চলে, তা লেখক ও পাঠক সমাজ দুইজনই উপকৃত হবেন, এবং আমাদের যে মননশীল মানে আমাদের যে ক্রিয়েটিভ মাইন্ড বা আমাদের যে সৃজনশীল জগৎ আমাদের সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হবে। তার মানে পুরো গল্পটা একটা লেখা কিভাবে প্রকাশ করতে হয়, একটা লেখা কিভাবে রাইটিং স্কিলের উপর পুরোপুরি ডিপেন্ড করা। আশা করি আমরা পাঠ পরিচিতি বুঝতে পেরেছি। কেউ না বুঝলে বলো, আর যদি বুঝতে পারি তাও বলো বুঝছি। রেসপন্স ছাড়া ক্লাসে আগানো যাবে না। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাইয়াবা ছাড়া কেউ কি ক্লাসে কথা বলতেছি না, মানে কেউ কি বুঝি আমি নাই? এটাই বলতে চাচ্ছিলাম যে আমি ছাড়া আর কেউ কথা বলে না কেন? যদি পাঠ পরিচিতি কোনো লাইনে সমস্যা থাকে ইউ ক্যান আস্ক মি, ফ্রি ক্লাস হোক বাট ইউ ক্যান আস্ক মি। না, তুমি এটা ক্লাসে আছো, না, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। তাহলে ছিল এটা পাঠ পরিচিতির বর্ণনা। এখান থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আসবে, আমি ক্লাসের থেকে আলাদা করে দিব কিভাবে কি সৃজনশীল প্রশ্ন আসবে, কোন জায়গায় কোন ধরনের কোশ্চেন আসবে এটা আমি আলাদা করে দিব। এখন আসলে এখানে কিছু পয়েন্ট আছে, এখানে পয়েন্ট হচ্ছে টোটাল 13টা। আমরা প্রতিটা পয়েন্ট পড়বো, প্রতিটা পয়েন্টের উপর মানে আলোচনা করব। 1 নাম্বার পয়েন্টটা পড়ি, একজন পড়ো, দাদা এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যাটা একটু মাথায় রাখবো, আর যদি কেউ ফার্স্ট হ্যান্ড রাইটিং থাকে তাহলে সে লিখে রাখবো। 1 নাম্বারটা একটু পড়ো, কেউ না পড়লে তাই ভাই পড়। বা অন্য কারো নাম মেনশন করে বলো পড়তে, আমি একাই পড়বো, এটা কেমন? হ্যাঁ তুই পড়, তোর আজকে একাই পড়তে হবে, পড়। আমি পরে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। কোথা থেকে পড়বো? এই যে 1 নাম্বার, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। আচ্ছা টাকার জন্য লিখিবেন না। না না, ওই যে একের পড়বো দুইয়ে সবগুলো। পড়ে যাও, দুইয়ে পড়ে যাও, একেরটা বুঝায় নি আগে। আচ্ছা, একেরটা যেটা যশের জন্য লিখিবেন না তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম, বঙ্কিমচন্দ্র যশের জন্য লিখলে লেখার মান খারাপ হয় বলে বলেছেন। এখন এই কোয়েশ্চনটা তোমার যদি অনুধাবনে আসে তুমি কিভাবে আনসার করবা? তুমি প্রথমে বলবা বঙ্কিমচন্দ্র যশের জন্য লিখলে লেখার মান খারাপ হয়, রিমাইন্ড দ্য ওয়ার্ড, লেখার মান খারাপ হয়, লেখার মান খারাপ হয় বলে লিখতে মানা করেছেন বা বারণ করেছেন। এখন তুমি অনুধাবনের ব্যাখ্যা দিলা, কিভাবে দিলা? এরকম যে কোনো কিছুর পাওয়ার আশা করে তুমি একটা সাহিত্য রচনা করতে পারো না। তুমি যদি হচ্ছে সাহিত্যের সাধনা করতে হয় তাহলে তোমার এমন মননশীল হতে হবে যে তুমি কোনো এখান থেকে পাচ্ছ না, এটা তোমার মনের খুশির জন্য তুমি লিখতেছো। ঘটনা হচ্ছে এখনকার দিনে তো সবাই ফেমাস হওয়ার জন্য লেখে, এটা করা যাবে না। তো তুমি তোমার মনের খুশির জন্য লিখতেছো, আর লেখান যদি তোমার ভালো না, এবং তুমি যদি মনের খুশির জন্য না লেখো, তুমি যদি বিখ্যাত হওয়ার জন্য লিখো তাহলে তোমার লেখা খারাপ হওয়া বাঞ্ছনীয়। যখনই তোমার লেখা খারাপ হবে তখনই তোমার ওই বিখ্যাত হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। তো তোমার আগে লেখা ভালো করতে হবে। তাই লেখার মান যদি তোমার উৎকৃষ্ট হয় তাহলে তোমার যশ খ্যাতি আপনা আপনিই আসবে। আমি কি বুঝাইতে পেরেছি? জি। ওকে, সাদিয়া বুঝতে পেরেছি। জি। ওকে, সেকেন্ডটা দেখো, পড়ো সেকেন্ডটা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি।
আচ্ছা তোরা টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়। লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। আচ্ছা, টাকার জন্য লিখিবেন না কেন, টাকার জন্য লিখতে মানা করছেন কেন, এবং লোকরঞ্জন প্রবৃত্তি কেন মানা করেছেন? এটার উত্তর হচ্ছে, প্রথমে যদি তুমি অনুধাবন, আমি এখানে সব অনুধাবন চিন্তা করে বলতেছি, কারণ সৃজনশীল হলে তো তোমার গ খ এর সাথে প্যারালাল করে উত্তর দিতে হবে, ঠিক আছে? এখানে প্যারালাল যেহেতু না, আমরা অনুধাবন করে বলতেছি। যেমন টাকার জন্য লিখতে কেন মানা করেছেন, এটার উত্তর হচ্ছে এরকম: টাকার জন্য লিখলে ধরো তোমার মানুষকে খুশি করার যে প্রবৃত্তি, কি বলছি, মানুষকে খুশি করার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে একজন লেখক, যে আমি টাকার জন্য লিখবো, তার মানে আমার লেখার মান যাই হোক আমার মানুষকে খুশি করতে হবে। এরকম হয়ে পড়ে দেখে বঙ্কিমচন্দ্র টাকার জন্য লিখতে মানা করেছেন। তিনি আরো উপার্জন বলছে যে মানুষের সাধারণত অর্থ উপার্জনের জন্য মানুষের যখন লিখে তখন মানুষের অন্য লেখকের মানুষের মন রক্ষার বিষয়টি চলে আসে। এদেশের সাধারণ পাঠক শিক্ষা ও রুচির বিবেচনায় উন্নতির শিখর থেকে অনেক দূরে, তাদের অধিকাংশই তোমার মনে করো উন্নত মন নাই। তো এখন যখনই তোমার যেহেতু মানুষের অধিকাংশ মানুষেরই উন্নত মন নেই, তো তুমি যখন তাদের ক্যাটাগরিতে লিখবা তখন তোমার লেখার মান কি বাড়বে না কমবে? বলো, লেখার মান বাড়বে না কমে যাবে? জি দাদা। লেখার মান বাড়বে না কমে যাবে যখন তুমি অনুন্নত মানুষের জন্য লিখছো? কমে যাবে। অবশ্যই কমে যাবে। তো যেহেতু কমে যাবে, তাই সাধারণ পাঠকের যখন তোমার মন খুশি করতে হয়, তাহলে তোমার তাদের স্তরে নামতে হবে। তো তাদের স্তরে যখন তুমি নামো, তাহলে তোমার রচনা, যে কথাটা লিখবো, এটা তোমার বিকৃত এবং অনিষ্টকর, মানে হচ্ছে খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি 1 আর 2? জি। 3 নাম্বার দেখো, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রবৃত্তি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। আচ্ছা, এটা দেখো কতটুকু খোঁচা দিছে, এখানে কতটুকু খোঁচা দিছে দেখো। খোঁচাটা ছিল এরকম যে আহ যদি তুমি লিখে, মানে তোমার কথা লিখে তুমি যদি মানুষের মন খুশি করিতে পারো, তুমি যদি লিখে মানুষের মন খুশি করিতে পারো, তাইলে তুমি অবশ্যই লিখতে বলছে, ঠিক আছে, অবশ্যই লিখতে বলছে। কিন্তু এখন দেখো, যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রকৃতির নিজ ব্যবসায়ী দিকের সঙ্গে গণ্য করা যেতে পারে। খেয়াল করে দেখো, এখন মনে করো তুমি যদি এমন হয় যে তুমি মানুষের জন্য লিখতেছো, মানে মানুষের মনোরঞ্জনের জন্য লিখতেছো, তাদের কোনো না কোনো মঙ্গল হবে, তাইলে উনি বলছে যে আচ্ছা হ্যাঁ তাইলে লিখো, তাইলে লিখতে পারো। কিন্তু যারা মানুষের মনোরঞ্জনের জন্য লিখেন, বরং টাকার জন্য লিখে, তাদেরকে তিনি কার সাথে তুলনা করছে দেখো, যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ী দল, মানে হচ্ছে যাত্রা, ওই যে নাচ গান করে ওরকম যারা, ওদের ভাষাগুলা দেখবা, ওদের টোন গুলা দেখবা, অনেক ন্যারো মাইন্ডেড, মানে ওখানে উমেনকে অবজেক্টিফাই করা হয় এবং অনেক ন্যারো মাইন্ডের লেখাগুলো ওদের মধ্যে আসে। তো যারা টাকার জন্য লিখে তাদেরকে তিনি কার সাথে তুলনা করছে? কার সাথে, কার সাথে? এই যাত্রাওয়ালা নিজ ব্যবসায়ীদের সঙ্গে। আমি একটা কথা বলি, পরের ক্লাস থেকে রেসপন্স না দিলে বাবা ক্লাস করে কি করবা? ইউ নিড টু রেসপন্স ইন দা ক্লাস। আমি এরকম পারি না, একজন হলে একজনই রেসপন্স করতে হবে, ঠিক আছে? নাহলে অন্য টিচারদের মতো এরকম না, 5 জন পড়াবো বাট 5 জনই খুব রেসপন্সিভ হতে হবে, যাতে তুমি বুঝতে পারতেছো। কারণ আমি না ওই
ওইরকম পারি না। তুমি যদি না আমাকে ফিডব্যাক দাও, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় এখানে দাঁড়ায় থাকি, ওখান থেকে আর লড়বো না, এরকমই হয়ে যায়। আমি এখানে খুব রেসপন্সিভ টিচার। আমি পড়াতে গেলাম, এই কারণে আমার দ্বারা ইউটিউব ভিডিও হয় না কখনো, কারণ ইউটিউবে কখনো ওই সাইড থেকে রেসপন্স আসে না। বুঝতে পারছো? আমার রেসপন্স দরকার, পোলাপান বুঝছে কিনা এটা আমার জানা দরকার। তো নেক্সট ক্লাস থেকে এটা মাথায় রাখবা। আমি এরকম প্যারা দিব, বলতে হবে, তোমার রেসপন্স করতে হবে, মিউট করে বসে থাকলে হবে না। যারা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং যেহেতু নতুন বইয়ের কিছু আমি যখন পড়েছি, আমি যখন আমার নোট বানাচ্ছিলাম, তখন আমি দেখেছি যে এই কিছু কিছু পয়েন্টের মধ্যে থেকে কোশ্চেন আসার মতো। তো এটা হচ্ছে একটা এরকম পয়েন্ট, যে হচ্ছে যারা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থসাধ যার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কারো হিতকর হতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। এটা কি? এটার যদি তুমি অনুধাবন হিসাবে লেখো, জ্ঞানমূলকটা লিখবে এরকম যে ব্যক্তিগত স্বার্থোদ্ধার বা মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে রচিত সাহিত্যের বিপক্ষে বঙ্কিমচন্দ্র অবস্থান করেছেন। তিনি তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন। তিনি বলেছেন যে, এবং এটার তুমি যখন অনুধাবনটা লিখবা, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্ম, তাই সাহিত্য রচনার জন্য সৌন্দর্য সৃষ্টি বা মানব মঙ্গলের কথাই তোমার ভাবা বাঞ্ছনীয়। এবং এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে অনেক লেখকই রাস্তা ছেড়ে দেন, অন্য রাস্তায় চলে যান। তখন অনেক সময় মানুষের নিজস্ব স্বার্থ উদ্ধার বা মানুষের যে অন্যান্যদের নিন্দা করা, অন্যান্যদের জন্য যে গীবত করা, এগুলা তাদের জন্য প্রধান কাজ হয়ে যায়। তো এইটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য হতে পারে না। সাহিত্যের সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্য আর ধর্ম। সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্য আর ধর্ম। সত্য আর ধর্ম ছাড়া তুমি যদি অন্য উদ্দেশ্যে তোমার কলম ধরো, তুমি যদি লেখো, তাহলে সেটা মহাপাপ, সেটা সাহিত্য না। আমরা কি বুঝতে পেরেছি? জি জি দাদা। বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। যাহা লিখিবেন, আচ্ছা 1 2 3 4 ক্লিয়ার, আমি 5-এ গেলাম। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তাহার সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। দেখো, তোমাদের জন্য এই লাইনগুলো খুবই কঠিন, প্যারা নাই, আমি দাদা ইজি করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আসো, যাহা লিখিবেন হঠাৎ ছাপিবেন না, কিছুকাল ফেলিয়ে রাখবেন। এটা কি? এটা কেন হচ্ছে, তোমাকে যদি এই লাইনের মানে হচ্ছে এই এই যাহা লিখিবেন থেকে এই এই 5 নাম্বার থেকে তোমার যদি অনুধাবন কোশ্চেন আসে, তাহলে তোমার প্রথমে জ্ঞানমূলকের আনসার হবে এরকম: লেখার মানোন্নয়নের স্বার্থে বা লেখার মানের উন্নয়নের স্বার্থে বঙ্কিমচন্দ্র লেখককে কিছুদিন ফেলে রাখতে বলেছেন। তিনি বলেছেন যে, এবং এটা তুমি অনুধাবন যখন ব্যাখ্যা করবা তখন তুমি বলবা, বঙ্কিমচন্দ্র বলেছেন যে কোনো কিছু লেখার সাথে সাথেই ছাপানো ঠিক নয়, বরং লেখাটাকে কিছুদিন ফেলে রেখে সংশোধন করা উচিত। কাল তুমি যখন প্রথমবার লিখবা, তখনই তুমি হচ্ছে ওইটার ভুল চোখে পড়বে না। এই তুমি কইও না, আবার পরীক্ষার খাতায় লেখো না তুমি, ঠিক আছে? তো হচ্ছে এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। এর ফলে তুমি লেখাটাকে যদি তুমি কিছুদিন ফেলে রাখো, তাহলে ওর মধ্যে সংশোধন করা উচিত। এবং তখন হয় কি, তুমি পরিবর্তিত এবং তুমি যখন একটা লেখা লিখে ফেলতেছো, খেয়াল করে দেখবা, যেমন তুমি যদি পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর আমরা অনেকে রিভিশন দেই না, বা যারা রিভিশন দেয় তারা কিন্তু অনেক ভুল ত্রুটি বের করতে পারে। তোমরা এরকম দেখছো না যে, দেখবা যেগুলো একবার চোখে তুমি যখন ডাবল পড়বা, তখন চোখে আবার ওগুলো রিপিট হয় না, ভুলগুলা হয় কি না? জি। হ্যাঁ হয়। হ্যাঁ। তো এটাই রিপিট যেহেতু হয়, তো এই কারণেই লেখকটা সেম কথা বলছেন যে তুমি যখন একবার লিখতেছো তখন তোমার চোখে ভুল ধরবে না। তুমি যখন আস্তে দৃষ্টিভঙ্গি উন্নত করবা,
তোমার হচ্ছে পরিবর্তিত করবা, তখন তোমার ওই লেখাটিকে মানে তোমার লেখাটি তখন প্রকাশ করার মানে প্রকাশ করার মতো উপযুক্ত হয়। তাছাড়া এই সময়ের মধ্যে তোমার অনেক ধরনের কনসেপ্ট, অনেক ধরনের চিন্তাও চেঞ্জ হতে পারে, যে আমি এই লেখাটাকে এভাবে না লিখে ওভাবে লিখি। তাই এই কারণে বলছেন যে তুমি একটা লেখা লিখে সাথে সাথে না ছাপিয়ে কয়েকদিন অপেক্ষা করবা। এবং এটা কাব্য, নাটক, উপন্যাস সবকিছুর জন্যই এই কারণে। এবং এই কোয়েশ্চেনটা এরকম দুই রকম কোয়েশ্চেন আসতে পারে। একবার বলতে পারে যাহা লিখেবে তাহা হঠাৎ ছাপাইতে বঙ্কিমচন্দ্র মানা করেছেন কেন, অথবা সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতি করে, এটার কারণ কি। এটা হচ্ছে ওই যে উপরে একটা লাইন আছে না, সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, এইটা কেন বলছে যে যারা সাময়িক সাহিত্য লেখকের প্রতি অবনতি করে, এটা কেন। এইটা আর যাহা লিখিবেন এই দুইটার কোয়েশ্চেন একই হলেও উত্তর ডিফারেন্ট। উত্তর ডিফারেন্ট কেন, এটার মধ্যে আমি বলে দিচ্ছি কিভাবে কনসেপ্টটা। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর, এটার কনসেপ্টটা ডিফারেন্ট কেন। এটার কনসেপ্টটা ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে তুমি সেম অনুধাব মানে জ্ঞানমূলক একই হবে, জ্ঞানমূলক একই হবে। তুমি একই কথা বলবা যে হচ্ছে তুমি একই কথা একই জ্ঞানমূলক বলবা যে আমাদের সাময়িক সাহিত্য লেখকের লেখার মানোন্নয়নের প্রতি প্রতিবন্ধকতা স্বরূপ, তাই বঙ্কিমচন্দ্র উপরের প্রশ্নটি করেছেন। এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক। তোমরা খুবই প্যারা নিও না, যারা জ্ঞানমূলক লিখতে পারতেছো না সমস্যা নাই। তো ক্লাস যখন তোমরা রেগুলার করবা এই জ্ঞানমূলক গুলো আমি তোমাদের দিয়ে দিব, টেনশন নিও না, ঠিক আছে। বা তোমাদের ক্লাসে আমি লিখাই দিব, ঠিক আছে। পরে আসো এই সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এটা হচ্ছে কি সাময়িক সাহিত্যটা কি, সাময়িক সাহিত্য হচ্ছে স্বল্পকালীন চাহিদা। স্বল্পকালীন চাহিদা মানে কি, মানে এগুলো হইতেছে তোমার ডিমান্ডের লেখা, যে বলে যে এই বই মেলায় আপনার লেখা বের করতে হবে, তাই সে লেখক করে কি অল্প সময়ের মধ্যে লিখে খুব দ্রুতই ওগুলা প্রকাশ করে। তো তুই চিন্তা করে দেখ, যখন তুই অল্প সময়ের মধ্যে লিখে খুব দ্রুত একটা জিনিস প্রকাশ করতে হয়, তখন কি ওই লেখার কোনো চাহিদা থাকে আদৌ, মানে ওটা কি যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয়, কি মনে করো হয়? হয় কি না, আমরা যদি একটা লেখা খুব তাড়াতাড়ি লিখে আমরা, না, হয় না। অবশ্যই হয় না। তো যখন হয় না, তো উৎকৃষ্ট মানের রচনার সৃষ্টির জন্য তোমার উপযুক্ত সময় দরকার, তোমার উপযুক্ত মন দরকার, উপযুক্ত দৃষ্টিভঙ্গি দরকার। তাই এবং এই কারণে এই ছোট ছোট শর্ট স্প্যানের লেখাগুলো সাহিত্যকে ক্ষতি করে, তাই বলছে এটা লেখকের জন্য অবনতিকর। তো বুঝতে পারছো 5 নাম্বার পয়েন্টে দুইটা কোয়েশ্চেন আছে। কয়টা কোয়েশ্চেন আছে? দুইটা। দুইটা। ডান। ওকে, আমাদের টোটাল কয়টা? 12টা, না সরি 13টা। আমরা তাহলে আজকে 7টা বলবো। 6, যে বিষয়ে যাহার অধিকার নেই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটা সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। খেয়াল করে দেখো, যে বিষয়ে যাহার অধিকার নেই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এটার মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে মনে করো যে বিষয়ে যার অধিকার নেই, এখন এখানে অধিকার বলতে গিয়ে কি হয়ে গেছে, মানে মানে কি অধিকার বলতে এখানে আসলে কি বুঝাইছে? আচ্ছা, অধিকার বলতে এখানে বুঝাইছে যে হচ্ছে ধরো যখন যারা সাময়িক সাহিত্য লেখে, মানে যাদেরকে এই যে ডিমান্ডের কারণে খুবই তাড়াতাড়ি লেখার মানে অর্থ দিতে হয় এবং হচ্ছে মানে লেখা দিতে হয়, তো সে যেটা করে সে হচ্ছে মনে করো আমি হচ্ছে একজন সায়েন্সের রাইটার, এখন আমারে বলছে হয়তো বা সমাজ সম্বন্ধে লেখা দিতে, এখন আমি লোকের জন্য লিখতেছি, আমি আমার নিজের জন্য লিখি না, তো আমার ওই বিষয়ে কোনো অধিকার নাই, তাও না আমি ওই বিষয়ে একটা গল্প লেখা দিয়ে দিলাম, ওই বিষয়ে একটা প্রবন্ধ লেখা দিয়ে দিলাম। তো বুঝতে পারছো জিনিসটা কোথায় হয়, যে হচ্ছে আমাদের সাময়িক সাহিত্যের কারণে আমাদের যেটা হয় যে আমরা অন্যের বিষয়ে, অন্যের লেখার কনসেপ্টে বা অন্যের একটা কনসেপ্টে আমরা অধিকার হাত হাত দিয়ে ফেলি। আমরা জানি যে ওই বিষয়ে আমাদের হাত নেই, ওই বিষয়ে আমাদের কোনো ধরনের জ্ঞান নেই, তাও আমরা ওই বিষয়ে, যেটা অকর্তব্য একটা জিনিস, ওই বিষয়ে আমরা কাজ করে ফেলি, বই লিখে ফেলি, পাবলিশও করে ফেলি। আমরা কি বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। 7 নাম্বার। আচ্ছা, 7 নাম্বারটা একটু টাফ, একটু বুঝি। এটা আজকের লাস্ট পয়েন্ট আমাদের।
বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনিই জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করবেন না। আচ্ছা, প্রথমটুকু বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, জাস্ট আমি এখানে স্পটলাইট দিয়ে দেখাই, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, এতটুকু থেকে যদি তোমার অনুধাবন আসে তাহলে তোমার কি থাকবে? প্রথম হচ্ছে এরকম, অনাবশ্যক বিদ্যা প্রকাশের চেষ্টা, এটার জ্ঞানমূলকটা কি? অনাবশ্যক বিদ্যা প্রকাশের চেষ্টা তোমার গুণগত, লেখার গুণগত যে মান আছে ওই গুণগত মানটাকে নষ্ট করে। কি করে? লেখার কাকে নষ্ট করে বাবা? গুণগত মান। হ্যাঁ, লেখার গুণগত মানকে নষ্ট করে, ঠিক আছে। পরে দেখো, লেখার যে গুণগত মানকে নষ্ট করে এবং তাতে আমরা অনুধাবন যদি দেই, অনুধাবন এটা কি আনসার হবে? অনুধাবন এরকম, রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টাকে লেখক বা প্রাবন্ধিক দূষণীয় হিসেবে তুলে ধরেছেন। তার মতে বলছেন লেখকের মধ্যে যদি বিদ্যা থাকে তাহলে ওই বিদ্যার লেখক নিজেই প্রকাশ হবে। শুধু শুধু নিজেকে পণ্ডিত প্রমাণের জন্য ভারী ভারী তথ্য আর বিদেশি লেখকের উদ্ধৃতি দিয়ে থাকে এবং এর ফলে রচনাটা কি হয়? জটিল হয়, বিরক্তিকর হয় এবং অনেক পাঠক এটাকে বিরক্ত বোধ করে। তো রচনার পারিপাট্য নষ্ট, রচনার সৌন্দর্য নষ্ট হয় বিধায় বঙ্কিমচন্দ্র কি বলেছেন? লেখা থেকে বিদ্যা পরিবেশনের চেষ্টা বিরত থাকার পরামর্শ দিয়েছেন। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এইটা কিন্তু মানে মাথায় রাখো, মানে এই যেটা বললাম এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এখন তো আর বলা যায় না আসে, কারণ তো একটা কিছু টিচার মানে টিচার মানে ইনসাইট বলতে পারো, যে হচ্ছে টিচাররা দেখা বুঝে, আমি দেখা বুঝতেছি এখান থেকে এগুলো থেকে কোশ্চেন করা খুবই সহজ। ওকে, তো এটা ছিল 7, আমরা 8 পড়ায় ফেলেই নাকি? 8 পড়ায় তারপর ছুটি দেই, হ্যাঁ? কেউ একজন 8টা একটু রিডিং পড়ো তো। এনিওয়ান পড়লে আমি তো? না, অন্য একজন পড়ুক, আজকে সারাদিন আমি পড়েছি। অনেক পড়েছি। কেউ একজন, আমি সারা চাই একটু ক্লাসে। রিডিং পড়ো। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছাবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না। অসময়ে বা শূন্যে ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। আচ্ছা, এইটা কঠিন, কঠিন কিন্তু সমস্যা নাই। এটা কি আমি তোমারে বলি, অলংকার প্রয়োগের রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, লেখকের ভান্ডারে সামগ্রী থাকলে প্রয়োজন মতো, ভান্ডারে না থাকলে মাথা কুটিলেও আসবে না। এটা কি? এটাও বলছেন তিনি যে সাহিত্যে অনেক সময় করে কি, রচনার সৌন্দর্য বৃদ্ধিতে অনেকে অলংকার বা পরিহাস বা ব্যঙ্গ, মানে অলংকার মানে হচ্ছে বিভিন্ন উদ্ধৃতি, বিভিন্ন ধরনের জ্ঞানগর্ভ কথাবার্তা, এগুলা প্রয়োগ করে। স্থানে স্থানে অলংকার, কিছু কিছু জায়গায় তোমার এই অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন। তোমার যদি লেখকের তোমার নিজের ভান্ডারে থাকে, মানে তোমার ভিতর যদি সার্কাজম থাকে, তুমি মানে নিজেই ওইগুলা দিতে পারবা। ভান্ডারে না থাকলে তুমি মাথা কুটিলেও আসবে না। মানে তুমি যদি একটা গল্প লেখো বা কবিতা লেখো বা উপন্যাস লেখো, তুমি হচ্ছে মানে হচ্ছে এই গল্পের সাথে ওই অলংকারের একটা সিনক্রোনাইজেশন করা, এটা তোমার মাথায় থাকলেই পসিবল। তোমার মাথায় যদি না থাকে, তুমি যতই মাথা কুটো, এগুলো আসবে না, কখনোই আসবে না। এবং এটা খুব সুন্দরভাবে যদি আমি এটার জ্ঞানমূলক আর অনুধাবনটা বলি, তাহলে এটার জ্ঞানমূলক হচ্ছে এরকম যে এই পয়েন্টের জ্ঞানমূলকটা এরকম দিবা যে মানে আলোচ্য উক্তিতে বা আলোচ্য কথায় আমাদের লেখক
অলংকার আর ব্যঙ্গ প্রয়োগে লেখকের স্বাভাবিক দক্ষতার বিষয়ে ইঙ্গিত করেছে। আর অনুধাবনটা কি দিবা, যে অলংকার ব্যঙ্গ এগুলা প্রয়োগে অনেক সময় রচনার সৌন্দর্য বৃদ্ধি হয়ে থাকে। এই দুই ব্যবহারে লেখকের মুনশিয়ানার প্রয়োজন, দক্ষতার প্রয়োজন। তো এই অলংকার ব্যঙ্গ প্রয়োগ করলে তোমার লেখা স্বাভাবিকভাবেই সমৃদ্ধ হবে, কিন্তু যদি তুমি পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে তোমার এগুলা ব্যবহার করা প্রয়োজন নয়। কারণ তুমি যদি ইচ্ছা মতো বা জোরপূর্বক এখানে সেখানে বসাও, তাহলে তোমার যে রচনার যে একটা শিল্পগুণ এটা নষ্ট হয়ে যাবে। তাই বঙ্কিমচন্দ্র বলেছেন যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। কেমন লাগিল? বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। জি দাদা। ওকে, গ্রেট। তো এটা ছিল আজকের ক্লাস। আমরা পরের ক্লাসে 9, 10, 11, 12, 13 পড়ে তো বইয়ের সৃজনশীল এবং আমার সৃজনশীল গুলো এবং অবজেক্টিভ গুলো করার ট্রাই করব। তো তোমাদের হচ্ছে, আচ্ছা এমন কেউ কি আছো যে 12টার টাইমে সমস্যা? না, তাহলে সবারই কারো সমস্যা নাই। আচ্ছা, যদি থাকে আমাকে ইনবক্স কইরো। তোমার ফ্রেন্ডদের মাত্র আজকে 5 জন 6 জন ক্লাস করলো, তোমার ফ্রেন্ডদের একটু বইলো, কারণ নতুন ব্যাচ যেহেতু শুরু হচ্ছে, বাংলা সবারই আশা করি লাগবে। আর পড়ার ক্যাটাগরি তো তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবা। আর নেক্সট ক্লাস গুলার মধ্যে হচ্ছে আরো 2টা ক্লাস আছে, 2টা ক্লাসের পরে আর রেকর্ডিং হবে না। ঠিক আছে? ওকে, তাইলে টাটা, বাই বাই। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রাবন্ধিকদের জন্য লেখা, যে হচ্ছে কিভাবে নতুন রাইটাররা লিখবে, কিভাবে হচ্ছে লেখা উচিত, কিভাবে পাবলিশ করা উচিত, এই সব কিছু হচ্ছে তোমার এই প্রবন্ধের মধ্যে উনি লিখে দিয়েছেন বা লেখার চেষ্টা করেছেন। তো এটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা গত ক্লাসে লেখক পরিচিতি পড়ছি, পাঠ পরিচিতি পড়েছি, শব্দার্থ পড়েছি। আর প্রথম 7টা টপিক 8টা টপিক আমরা বর্ণনা করেছি যে 8টা টপিক কিভাবে কি। তোমরা গত ক্লাসের রেকর্ড দেখলে বুঝতে পারবা যে হচ্ছে কিভাবে এই 8টা টপিক বর্ণনা করা আছে। 9 নাম্বার, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে, এটা প্রাচীন বিধি, আমি সে কথা বলি না। খেয়াল করে দেখো লাইনটা কি বলছি, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটা প্রাচীন বিধি, এটা প্রাচীন নিয়ম, আমি সেই কথা বলি না। যে উনি আগের নিয়মে 8 নাম্বার নিয়মে উনি বলেছিলেন যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টা করিতে হইবে, স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভান্ডারে এই সামগ্রী না থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে, ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না, অসময় বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতন কদর্য মানে খারাপ দিক আর কোথাও নেই। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলে বোধ হইবে, তাই তিনি বলেছেন যে যে স্থানে অলংকার বা এই যে ব্যঙ্গ করা এটা সুন্দর বলে মনে হবে সেই স্থানটি যে কেটে দিতে হবে, এটা প্রাচীন নিয়ম, আমি এটা বলছি না। আমার পরামর্শ হচ্ছে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরিয়া উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। মানে হচ্ছে তিনি বলতেছেন যে ওই যে লেখার সাথে থাকলেও মানে লেখা তোমার যদি সাথে সাথে তুমি লিখে সাথে সাথে তুমি পাবলিশ করবা না, তুমি কয়েকদিন রেখে দিবে, রেখে ওইটা পড়বে, ওইটা রিভিশন দিবে, ওইটা বারবার অন্যরকম ভাবে চিন্তা করবা, তো তুমি যখন অন্যরকম চিন্তা করবে তোমার মধ্যে একটা না একটা ভুল আসবে। তো এটাই তিনি এখানে বলতেছে যে একটা তুমি লেখা লেখছো, অন্য একটা গল্প লেখছো, উপন্যাস লেখছো, প্রবন্ধ লেখছো, কবিতা লেখছো, লেখে সাথে সাথে কোনো পাবলিশ করে দিলা এরকম না, তুমি রাখো কয়েকদিন, ওইটারে আবার দেখো, নিরীক্ষণ করো, তারপর তুমি দাও। তো এই কারণে বলছে যে তুমি যদি কোনো অলংকার বা অলংকার মানে হচ্ছে ধরো উক্তি বা কোনো প্রবাদ যদি ব্যবহার করো, তাই ব্যবহার করার পরে ওইটা যদি তোমার সুন্দর হয় তাহলে তুমি সেটা যে কেটে দিবে এমন না, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডদের এটা শোনাও বারবার পড়ে যে এটা ঠিক আছে কিনা। তুমি যখন বারবার পড়ে শোনাবা এক সময় না এক সময় যদি খারাপ হয়, যদি খারাপ হয় এক সময় না এক সময় তোমারই খারাপ লাগবে, তখন তুমি নিজে থেকে ওইটা আর পড়তে ভালো লাগবে না, তখন তা কেটে দিবে। আমরা কি এটা বুঝতে পারছি না বুঝি নাই?
জি বুঝেছি। ওকে, গ্রেট। জি দাদা। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখকের উদ্দেশ্যে পাঠককে বোঝানো। ঠিক আছে, লেখকের উদ্দেশ্য পাঠককে বোঝানো। আচ্ছা, এক মিনিট। তো এখানে কি কথাটা বলছে দেখো, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। তো তিনি সোজা কথা আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। ঠিক আছে, লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। খেয়াল করে দেখো, তোমার সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার হচ্ছে তোমার সরলতা। একটা লেখা তুমি যদি হচ্ছে খুবই জটিল ভাবে লেখো, খুবই পেঁচায় পোচায় লেখো, মানে তুমি তোমার ভাব দেখাইতে দেখাইতে অনেক পেঁচায় পেঁচায় লেখছো, তাইলে হচ্ছে মানে তুমি আসলে তোমার লেখকের কাছে, তোমার পাঠকের কাছে তুমি তোমার যে চিন্তাটা ওটা তুমি রিচ আউট করতে পারলা না। তো এটাকে যদি আমরা বাংলা মানে ব্যাকরণ মানে সরি বাংলা ফার্স্ট পেপার অনুযায়ী আমি যদি অনুধাবন আর জ্ঞানমূলক অনুযায়ী এটা লেখার চেষ্টা করি যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, তাইলে এটার আমরা কিভাবে লিখবো, এটার জ্ঞান আর অনুধাবনটা আমি বলে দিচ্ছি। এখন যারা লিখতে পারো লিখে নিবা, আর না হলে পরে আমি তো ক্লাসে নোট দিয়েই দিব, টেনশন নেই। এটা জ্ঞানটা লাগবে এরকম, মানে কোয়েশ্চেনটা যদি এরকম হয়, বঙ্কিমচন্দ্র সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কেন বলেছেন? কোয়েশ্চেন কি বুঝতে পেরেছি? হ্যাঁ বা না বইলো। হ্যাঁ। ওকে, লেখায় সরলতা থাকলে তা সহজেই পাঠকের বোধগম্য হয় বলে, কি বলছি, লেখায় সরলতা থাকলে তা সহজেই পাঠকের বোধগম্য হয় বলে বঙ্কিমচন্দ্র সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন। আমি রিপিট করতেছি, লেখায় সরলতা থাকলে তা সহজেই পাঠকের বোধগম্য হয় বলে বঙ্কিমচন্দ্র সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন। ওকে, এটা হচ্ছে আমাদের জ্ঞান। ক্লিয়ার জ্ঞানটা? জি। ওকে, পরে আসো, সাহিত্যের রচনায় সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা নানা ধরনের অলংকার লেখক নানা ধরনের প্রাবন্ধিক নানা ধরনের অলংকার ব্যবহার করেন। সরলতা সে অর্থে সাহিত্যের কোনো অলংকারের মধ্যে পড়ে না, তবে একটা রচনা যখন সরল হয়, জটিল হয় না, তখন সে সম্পূর্ণ গুণে গুণান্বিত হয়ে যায়। বঙ্কিমচন্দ্রের মতে যে লেখা পড়লে মানুষ সহজে লেখকের মনের ভাব বুঝতে পারবেন সেটাই সুন্দরতম রচনা। তাই তিনি বলেছেন সরলতাকে আমাদের শ্রেষ্ঠ মানে এক সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। ইজি না কঠিন লাগলো? সোজা লেগেছে? আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। জি দাদা। তো এটা ছিল 10 নম্বরের যদি অনুধাবন আসে। এখন তুমি বলতে পারো যে দাদা এটা থেকে সৃজনশীল আসবে প্রয়োগ। হ্যাঁ, আমাদের পরের ক্লাস কিন্তু ওইটার উপরে পুরোপুরি সৃজনশীল, তারপর হচ্ছে গ ঘ পুরোপুরি ওইটার উপরে। পরে আসি, কাহারও অনুকরণ করিও না। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা। কাহারও অনুকরণ করো না মানে কাহারও নকল করো না, অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, মানে অন্যান্য যে লেখক ওই লেখকের যে দোষ আছে ওই দোষগুলোই তুমি কপি করো, যার গুণগুলো কিন্তু কপি হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব, এই কথা কদাপি মনে স্থান দিও না। এই কথা কি বলছে? কখনো মনে স্থান দিবা না।
তিনি আরো বলছেন যে এখন এই জিনিসটার এই অনুকরণের দোষগুলো অনুকৃত হয় না, গুণগুলো হয়। এটার যদি ব্যাখ্যা করো কোশ্চেন আসে বা এটা থেকে সৃজনশীল আছে, কিভাবে লিখবা? এটার জ্ঞানমূলকটা লিখবে এরকম, আমি জ্ঞানমূলক বলতেছি, যারা লিখতে চাও এখনই লিখতে পারো, আর রেকর্ড তো আছে, নাহলে পরে শুনতে পারো, বাট মনোযোগ দাও। অনুকরণ প্রিয়তার নেতিবাচক প্রভাব তুলে ধরতে গিয়ে, কি বলছি? অনুকরণ প্রিয়তার নেতিবাচক প্রভাব তুলে ধরতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলোচ্য উক্তিটি করেছেন। আমি আরেকবার রিপিট করি, অনুকরণ প্রিয়তার নেতিবাচক প্রভাব তুলে ধরতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলোচ্য উক্তিটি করেছেন। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, এখন এটার অনুধাবনটা কি লিখবা? অনেক নবীন লেখকই অনেক প্রতিষ্ঠিত লেখকের কপি করতে চায় বা অনুকরণ করতে চায়। এর ফলে তারা যে প্রতিষ্ঠিত লেখকের যে দোষগুলো আছে এগুলাই সহজে অনুকরণ করতে পারে, কিন্তু গুণগুলো উপেক্ষিত রেখে যায়। কারণ অনুকরণ করার সময় আমরা তার সবচেয়ে যে আকর্ষণীয় দিকগুলো ওগুলোই অনুকরণ করি, এবং একটা লেখকের আকর্ষণীয় দিকগুলোই হচ্ছে তার সবচেয়ে ত্রুটির জায়গা। তার গুণগুলো যে তার সরলতা, এটা আমরা কখনো দেখি না। তাই বঙ্কিমচন্দ্র অনুকরণ বৃত্তির এই সমস্যার কথা উল্লেখ করে বলেছেন যে অনুকরণে শুধু দোষগুলোই অনুকরণ করা হয়, গুণগুলো অনুকরণ করা হয় না। ক্লিয়ার? জি দাদা, ক্লিয়ার। গ্রেট। পরে আসি, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্তি করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে টাকা চাই। খেয়াল করে দেখো, বলছে যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। এইটার যদি তোমার এখন কোয়েশ্চেন আসে, তাহলে তুমি কি আনসার করবা? আচ্ছা, আমাদের একটা কথা বলো, আমি যে তোমাদের এরকম প্রতি লাইনের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে নাকি পুরোটা পড়ায় তারপর আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া উচিত? না যেভাবে পড়াচ্ছি ঠিক আছে তোমাদের কাছে? বলো, বলতে পারো। যদি তোমার বলে যে দাদা এটা ওকে আছে, এমনি কন্টিনিউ করবো। এইভাবেই ঠিক আছে, এইভাবেই করেন। ওকে, তো যে কথার প্রমাণ দিতে পারিবে তাহা লিখিও না, তো এটার মানে কি দেখো, এটার যদি আমি জ্ঞানমূলক বলি, লেখার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য উপাত্তের উপর জোর দিতে গিয়ে বঙ্কিমচন্দ্র আলোচ্য উক্তিটি করেছে। তিনি বলেছেন, এবং মানে আলোচ্য তথ্য সংগ্রহের উপর জোর দেওয়ার কথা বলতে গিয়ে, তো এটা এখন যদি অনুধাবনটা বলি, কিভাবে বলবো? এরকম যে একটা রচনা বা একটা প্রবন্ধের প্রাণ বা মূল জিনিস হচ্ছে তার বস্তুনিষ্ঠতা, এবং বস্তুনিষ্ঠতা মানে লেখকের সত্যতা প্রমাণ করতে গেলে তার সবার আগে যেটা দরকার, সত্যের আশ্রয়ী হওয়া দরকার। মানে তোমার লেখাটা সত্য হতে হবে, লেখাটা ট্রু হতে হবে। ওকে, তো লেখক নিজের রচনায় যে সমস্ত তথ্য পরিবেশন করেছেন তার পক্ষে যথেষ্ট প্রমাণ থাকা তার দরকার। অনেক সময় তুমি প্রমাণ সংগ্রহ করতে না পারলে আবেগের বশে কেউ মন গড়া তথ্য দিয়ে দেয়, এবং এই বিষয়ে তোমার সতর্ক হওয়া দরকার, না হলে রচনা স্বকীয়তা হারায়। তাই তিনি বলেছেন যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা। এই নিয়মগুলো বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। এই কোয়েশ্চেনটা দেখো, বাংলা সাহিত্য বাঙ্গালার ভরসা, বাংলা বানানটা খেয়াল করে দেখো। তুমি যখন পরীক্ষায় কোয়েশ্চেনের উত্তর লিখবা, তোমার যে বাংলা এরকমই লিখতে হবে এমন না, তুমি বাঙালি লিখতে পারো, মানে দিয়ে লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। ওকে, এখন দেখো, আলোচ্য উক্তির মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির জীবনে বাংলা ভাষার মাহাত্ম্য তুলে ধরেছেন। বাঙালি জীবনে কি তুলে ধরেছেন? বাংলা ভাষার মাহাত্ম্য। ঠিক আছে, বাংলা ভাষার মাহাত্ম্য তুলে ধরেছেন। তিনি বলেছেন ভাষার সাহায্যে মানুষ তার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে। তো মানুষের মনের ভাব হচ্ছে তার মাতৃভাষা। তো মায়ের শেখানো ভাষাতেই মানুষ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মাতৃভাষার সাথে আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে বলে মানুষের সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কল্পনার সাথে মাতৃভাষা জড়িয়ে থাকে। এবং এ কারণে বলা হয়েছে যে সংস্কৃতি সহ সকল ধরনের যত সৃজনশীল কাজ আছে বা যত ধরনের ক্রিয়েটিভ যে কাজগুলো আছে, এই কাজগুলোর মূলে রয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। তাই বলা হয়েছে যে যদি এই নিয়মগুলা, উপরে যে নিয়মগুলো উনি বলেছেন, এই নিয়মগুলো যদি রক্ষিত হয়, তাহলে বাংলা ভাষা যেমন সমৃদ্ধ হবে, বাংলা সাহিত্য তেমনি সমৃদ্ধ হবে। বলো বুঝেছি কিনা? ওকে, তো এই ছিল তোমার সব, মানে আমাদের 13টা পয়েন্ট। ঠিক আছে, 13টা পয়েন্ট। আশা করি আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্টের জ্ঞান অনুধাবন বলে দিয়েছি। এবং এইখান থেকে আমরা এখন পরে শব্দার্থগুলো তো অলরেডি পড়েছি। আমি এখন হচ্ছে আমরা কিছু বহু নির্বাচনী পড়বো এবং পুরোটার উপর আরেকবার একটা ট্রাই দিব যে পুরো গল্পটা একসাথে কি বুঝাইছে। আচ্ছা, আমি তোমার একসাথে আগে বলে দিই, পুরো গল্পটারে একসাথে বলে দিই, তারপর আমরা হচ্ছে এটার বহু নির্বাচনীতে যাব। এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া শুনি। ওকে, তো পুরো গল্পটা যদি আমি একসাথে বলি, এরকম হচ্ছে এটা যে প্রথমত হইতাছে এই বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটা হচ্ছে বিবিধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তো এই প্রবন্ধে কি করেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নবীন লেখকদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন সাহিত্য রচনার, আমি এখন যে ব্রিফটা দিচ্ছি, এই ব্রিফটা মনোযোগ সহকারে শুনবা, কারণ এটার উপর তোমার পুরো গল্পটা নির্ভর করে। তো সাহিত্য রচনার উদ্দেশ্য কি হওয়া উচিত, রচনার তোমার উৎকর্ষ আনার জন্য কি করা উচিত, কি বর্জন করা উচিত, সেই বিষয়ে এই গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে এই গল্পটাতে। ঠিক আছে, তিনি বলেছেন যে কিভাবে আপনার এই প্রবন্ধটা ছোট হলেও এখন পর্যন্ত এর আবেদন রয়ে গেছে। এখন এটা তো লিখেছেন অনেক আগে, এখন পর্যন্ত প্রত্যেকটা লেখকের কাছে এই লেখার আবেদন রয়ে গেছে, কারণ তিনি খুবই ইম্পর্টেন্ট কথাগুলোই বলেছেন। নবীন লেখকগণ পর্যাপ্ত অভিজ্ঞতার অভাবে লিখতে গিয়ে অনেক বিষয় খেয়াল করে না। প্রকাশের উৎসাহে আবেগান্ত হয়ে অনেক সময় তারা হচ্ছে নিজের নিজের কীর্তির প্রতি মানুষ সমালোচকের দৃষ্টি দেখে না। তারা করে কি, তাদের কাছে মনে হয় যে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে তিনি মানা করে দিয়েছে যে যশের জন্য লিখিবেন না। তিনি প্রথমে বলছে আপনার বিখ্যাত হওয়ার জন্য লেখার কোনো মানে নাই। আপনার দরকার হচ্ছে লেখা ভালো হবে না বিখ্যাত হইতে গেলে, আপনার দরকার হচ্ছে লেখা কন্টেন্টফুল হওয়ার, যাতে আপনি তাহলে যশ আসবে, যশ মানে খ্যাতি। এবং তিনি আরো মানা করেছেন টাকার জন্য লিখতে মানা করেছেন। তিনি বলতেছেন যে তখনকার দিনে ইউরোপে অনেকেই টাকার জন্য লেখে, টাকা পায়ও, লেখা ভালো হয়, কিন্তু এখান যদি তুমি অর্থের জন্য লেখা শুরু করো, তাইলে হচ্ছে আমাদের দেশে যে সাধারণ পাঠকের রুচি আর শিক্ষা বিবেচনা করিয়া তুমি হচ্ছে তার রচনা খুবই বাজে হবে, অনিষ্টকর হবে। এখনকার তুমি যদি টাকার জন্য লেখা শুরু করো, তোমার মানসিকতার জন্য না লিখে। এবং তিনি 3 নম্বরে বলেছেন, দেখো
যে ওই তুমি যদি টাকার জন্য লেখো কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি তোমার কোনো মঙ্গল সাধনা করে, মানুষের যদি কোনো পজিটিভ কিছু আনে, ঠিক আছে, দেন ইউ আর গুড টু গো। কিন্তু যদি তুমি শুধু টাকা কামানোর উদ্দেশ্যেই লেখো, তাহলে ওই যে যাত্রা বা বিভিন্ন নাটকে করে যে যাত্রাতে খুব অশালীন ভঙ্গির ব্যবহার করা হতো, ওই শব্দগুলার ব্যবহার করা হতো, এবং তুমি যদি ওইভাবে লেখো, তাইলে আসলে সেটা তোমাকে নিজ ব্যবসায়ীর মতো, তুমি একজন রাইটার থাকবা না, তুমি একজন ব্যবসায়ী হয়ে যাবে। বুঝতে পারছি এখন পর্যন্ত? মানে বুঝতে পারতেছি? জি, বুঝতে পেরেছি। ওকে। পরে আসো, তিনি আরো বলেছেন যে যেটা অসত্য, মানে যেটা সত্য না, যেটা ধর্মের বিরুদ্ধ, বা যেটা হচ্ছে মানে যেহেতু সত্য আর ধর্মকে লেখক একটা লেখার প্রকৃত উদ্দেশ্য হিসেবে ধরে দিয়েছেন, তাই তিনি বলছেন যে যখন মানুষের পরনিন্দা বা পরপীড়ন, মানে হচ্ছে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তুমি যদি মানুষের জন্য, মানুষের নিন্দা, মানুষের তোমার ব্যক্তিগত স্বার্থতার জন্য যদি তুমি লেখো, তাহলে সেই লেখা কখনোই সত্য আর ধর্মকে অবলম্বন করে হতে পারে না। তার মানে ওই লেখা তোমার জন্য মানে ধর্মর অধর্মের শামিল। বুঝতে পারছো? তোমার জন্য অধর্মের শামিল, ওই লেখা তোমার জন্য কোনোভাবেই উচিত নয়। পরে আসি, তিনি বলেছেন 5 নম্বরে, যাহা লিখবেন তা অবশ্যই ছাপাবেন না, কিছু ফেলে রাখবেন, কয়েকদিন পরে ওটা সংশোধন করবেন। তাহা হইলে দেখবেন প্রবন্ধে অনেক দোষ আছে, মানে দোষ খুঁজে বেরোবে। কাব্য, নাটক, উপন্যাস 1-2 বছর ফেলে রেখে তারপর সংশোধন করলে তোমার বিশেষ উৎকর্ষ লাভ হয়, কারণ তোমার ভুলগুলো তখন তোমার চোখে আসে। 6 নম্বরে কি আছে, যে বিষয়ে যার অধিকার নাই সেই বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করবা না। মানে এটা হলো সাময়িক অনেকে সাময়িক সাহিত্য কি বলছে, যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যে অনেক সময় প্রকাশক মানে যে বই বের করে, তার ফরমায়েশ রক্ষার্থে অনেকে অনেক কিছু লেখে, এটা সাময়িক সাহিত্য বলে। তো এই সাহিত্য তুমি করতে গেলে তোমার নিজের যে লেখার কোয়ালিটি, এই লেখার কোয়ালিটি নেমে যাবে। পরে আসো, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, মানে আবার ভান দেখানো যাবে না যে আমি সব পারি, কোনো কোটেশন, অতি বেশি কোটেশন, বেশি উদ্ধৃতি দেওয়া শুধু শুধু বিরক্তিকর। অলংকার প্রয়োগে বা রসিকতার জন্য কোনোভাবে চেষ্টা করা যাবে না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন বটে, লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনিই আসবে, ভান্ডারে না থাকলে মাথা কুটলেও আসবে না। মানে তোমার যদি নিজের ভেতর এই জ্ঞানটুকু না থাকে তাহলে কখনোই আসবে না। তারপরে কি, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ সুন্দর বলে বোধ হবে সে স্থানটি কাটিয়ে দিবে। এটা তো আমরা বললাম যে যদি অলংকার বা ব্যঙ্গ যদি তোমার কাছে সুন্দর মনে হয়, তাইলে এটা কেটে দিবে এমন কথা না, কিন্তু তুমি তোমার বন্ধুদের এটা বারবার পড়ে শোনাবে। যদি তখনও তোমার কাছে এটা ভালো লাগে তাহলেই তুমি দিবে। পরে এবং তুমি লেখার মধ্যে সরলতা রাখবা। তুমি যদি তোমার লেখকরা সরল মনে বুঝাইতে পারো, তাইলেই তুমি শ্রেষ্ঠ লেখক। তুমি নকল করবা না কারো, দোষগুলোই মানুষের নকলের সময় আসে। এবং তুমি যখন কোনো কথার প্রমাণ দিতে পারবা না, তখন সেই কথা লেখা উচিত না। এবং শেষ মতে, বাংলার সাহিত্য হচ্ছে বাংলার ভরসা। তো যদি তুমি সুন্দর মতো লেখো, তোমার লেখার কোয়ালিটি বজায় রাখো, তাহলে এইটাতে বাংলাটাই উন্নতি হবে। ঠিক আছে, এটাতে বাংলাটাই উন্নতি হবে, এমন না যে হচ্ছে তোমার ক্ষতি হবে। তোমার লেখার যত মান ভালো হবে, বাংলা সাহিত্যের উন্নতি হবে। ক্লিয়ার? পুরা গল্প কি ক্লিয়ার? পুরো প্রবন্ধ ক্লিয়ার? বুঝতে পারছি? জি, ক্লিয়ার। ওকে। তা আমরা এখন একটু বহু নির্বাচনীতে যাই। লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি হয়ে ওঠার কারণ কি, বলো? বলি কেউ? কেউ পারতেছি না।
আলো। চিন্তা করে দেখো লেখকের রূপরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠার কারণ কি? বলো উত্তর। ভুল হলো যে কিছু হয়ে যাবে এমন তো না, বাট উত্তরটা বলো, ট্রাই করো। লেখক কেন লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, মানে মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য ওইরকম চিন্তা ভাবনা তার মধ্যে কেন আসে? ইজি তো, বলো তাড়াতাড়ি বলো। দেখো 4 জন ক্লাসে আছো, আমি দেখতেছি। মুশফিকা, তায়াবা, তাসনুবা, আরেকজন জেসিন। তো এনিওয়ান ক্যান আনসার, কিন্তু উত্তরটা তো বলো, ট্রাই তো করো। সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে। না, চিন্তা করে দেখো কোয়েশ্চনটা। লোকরঞ্জন, মানুষের মনোরঞ্জন করার প্রবৃত্তি, মানুষের মনে আনন্দ দেওয়ার প্রবৃত্তি হয়ে ওঠে কেন? তার যদি সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকতো, তাহলে তো সে মানুষের মনের আনন্দ দেওয়ার জন্য করতো না, সে তো তার নিজের লেখার জন্য লিখতো। একটা লেখক, অর্থ লাভের আশায় লিখলে। হ্যাঁ, অর্থ লাভের আশায় লিখলে। এই তো বুঝতে পারছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? এটা তো খুবই ইজি, তাড়াতাড়ি বলে ফেলাই, লাইট করে তো লাভ নেই ক্লাসে। লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। হ্যাঁ, লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। পরে আপনারা যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে অলিক ফাঁকি মেকি সেজন, নামটা তার কদিন বাঁচে। তো এই যে কবিতাংশের ভাব বাংলার নব্য লেখকদের প্রতি নিবন্ধনের যে নিবেদনের সাথে সদৃশ্যপূর্ণ, সেটা কোনটা? কোনটা কোনটা? পরানুকরণের নিরুৎসাহিতা, অন্য লেখকের অনুকৃতি, না স্বকীয়তায় সচেষ্ট থাকা? বলো উত্তর দাও, প্যারা নাই তো, ভুল হইলে কিছু সমস্যা আছে, বলো। 1 ও 2। পরানুকরণে নিরুৎসাহিতা, এটা তো ঠিক। অন্য লেখকদের যে অনুকৃত, দেখো লেখকদের অনুকৃতি, এটা এর 1 নাম্বারটা প্রায় সেম। আমরা এখানে নিরুৎসাহিত দিতে বলছি, তো এই কারণে লেখকদের অনুকৃতিটা ভুল। আমরা বলবো 1 আর 3, স্বকীয়তায় সচেষ্ট থাকা। তারপর 4 নাম্বার, যদি মানে লেখক স্বকীয়তায় সচেষ্ট থাকতো, পরানুকরণ না করতো, তাইলে কি হইতো? তাহলে কি হইতো? এটা তো ইজি, খুব ইজি। 4টার মধ্যে কোনটা? লেখক স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হতেন। এই দেখো, এখানে খেয়াল করে দেখবা, এটা কিন্তু ট্রিকের মতো কোয়েশ্চেন। লেখায় স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য সমুজ্জ্বল হতেন, হ্যাঁ এটা এখানে ঠিক, কিন্তু তুমি খেয়াল করে দেখো, এইটা যখন কোয়েশ্চেনটা আসছে, এই যে পরানুকরণ, তো পরানুকরণের জন্য যখন আমরা বলছি যে হচ্ছে লেখক যদি উক্ত নিবেদন রক্ষণ হইতো, মানে নিজের স্বকীয়তায় সচেষ্ট থাকতো এবং পরানুকরণে তার নিরুৎসাহিত হতো, তখন তুমি কিন্তু এখানে অলরেডি বলতেছো তার স্বকীয়তায় সচেষ্ট থাকা। তো যখন সে এই 2টা নিবেদন রক্ষা করত, তখন কোনটা হইতো? এই যে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য, এটা তো অলরেডি চলে আসছে এখানে। এই 2টা নিয়ম সে রক্ষা করলে তারপরে কোনটা হইতো? এবার বলো।
আচ্ছা এটা বলে দিই, বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হতো। তোমরা একটু মাথা তো খাটান লাগবে। বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হইতো কেন? কারণ এই যে লেখা আছে এই জায়গায়, এই নিয়মগুলি বাঙালি লেখকদের ব্যবহারে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। বুঝতে পারছি? জি দাদা, বুঝেছি। ওকে, পরে আসো। সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলের মধ্যে দেখো এটা পড়ো, পরে বলো দেখি 1 নাম্বারটা কি। উদ্দীপক পড়া হইলে 1 নাম্বারটা কি বলো? বলো, আমাদের তো সারাদিন তো আর ক্লাস করাতে পারবো না, বলে ফেলো বলে ফেলো। স্যার পারতাছি না। একজন পারতেছে না বুঝছি, অন্যরা ট্রাই করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে সাহিত্যের উদ্দেশ্য কি? খ্যাতি বা মানে অর্থের জন্য উদ্দেশ্যে না লিখে মানুষের মঙ্গলের জন্য লিখতে হবে। আমরা এটা জ্ঞানমূলক তো একদম ডিরেক্ট বইয়ের মতো লিখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। পেয়েছো? তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। হুম। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন? এখানে কিসের কথা বলছে তোমার কি মনে হয়? জ্ঞানমূলকটা খালি বলার ট্রাই করো। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, তোমরা স্লো করতেছো ক্লাসটাকে, 40 বাজে, বলে ফেলো। কোন উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ? অর্থ উপার্জনের উদ্দেশ্যে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে না, এটা হচ্ছে উম ব্যক্তি স্বার্থ রক্ষা বা হচ্ছে অন্যের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে যদি লেখো তাইলে ওইটা চরম গহীর্ত কাজ। বুঝতে পারছো? এবং ওইটা তুমি অনুধাবনে বলবা, সাহিত্য রচনার উদ্দেশ্যে মানবতার মঙ্গল সাধন বা সৌন্দর্য সৃষ্টি। লেখার মাধ্যমে যদি সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা হয় তবে তা সার্থক হয়। অন্যদিকে যে লেখায় শুধু নিজের স্বার্থ প্রাধান্য পায়, যাতে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হয়, সে যে লেখা মানুষের কষ্টের কারণ হয়,
সেটা নিন্দনীয়। আর পরে যে এখানে বলা আছে উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা বাংলায় কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়? কি মনে হয় এটা কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়? বলো দেখি। আচ্ছা বলতে পারতেছি না, এটা হচ্ছে যখন তুমি বলবা যে হচ্ছে উপরেরটা দেখো, উপরে কি বলছে, এখানে বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। তাই এখানে তিনি বলছে যে এখানে প্রবন্ধে প্রকাশিত মানব কল্যাণে আত্মনিবেদনের বৈশিষ্ট্যের প্রতিফলন হয়। যে ওই যে মানব কল্যাণের জন্য যদি তুমি লেখো তাইলে ওইটা নিয়ে সমস্যা নাই। তো এই কারণে তিনি এখানে মধ্যে বলবা যে খ্যাতি বা অর্থ লাভের রচনার জন্য মানুষের কল্যাণ বা সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে যদি লেখা হয়, ওই লেখাটার সাথে নজরুলের লেখার মিল আছে। ঠিক আছে? পরে বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথাযথভাবে প্রকাশিত হয়েছে কি? উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও। এটার উত্তর দিবা হচ্ছে ধরো যেহেতু উপরে রচনায় সত্য ও সুন্দরভাবে লেখার কথা বলা হয়েছে, তাই অবশ্যই উদ্দীপকে তার বঙ্কিমচন্দ্রের নিবেদন যথার্থভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন যে হচ্ছে সাহিত্য রচনার উদ্দেশ্য যশ এবং অর্থ লাভ নয়, হওয়া উচিত মানব কল্যাণ। তাই লেখকদের উচিত লোকরঞ্জন পরিত্যাগ করে সত্য প্রকাশে অসংকোচ হওয়া। ঠিক আছে? এবং এটা দিয়ে পুরোটা বর্ণনা করে দিবা। পারবা এই সৃজনশীল লিখতে? জি দাদা, পারবো। ঠিক আছে, তাইলে ওকে গ্রেট। আমরা পরের ক্লাসে আমি আমার কিছু সৃজনশীল বানানো আছে, সেগুলা নিয়ে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। ঠিক আছে? পরের ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, তারপরে এটার উপর পরীক্ষা হবে। তোমাদের ফ্রেন্ডরা যারা ইন্টারেস্টেড ব্যাচে অ্যাড করায় দিও। ওকে, ঠিক আছে তাহলে টাটা।